বাবার পছন্দ করা পাত্র হিসেবে নিজের ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের আগের জল্লাদ প্রফেসর সাফায়াত ইমতিয়াজকে দেখে চমকে উঠল রুয়াত, যাকে কিনা জমের মতো ভয় পায় সে। তার সাথে তার বাবা বিয়ে ঠিক করেছে। রুয়াতের জানা মতে তো তার হবু বরের নাম নুয়াস। তাহলে ইনি কেন এখানে? রুয়াত তড়িঘড়ি করে কেবিন নম্বরটা দেখে নিল। না, ঠিক কেবিনটাতেই তো এসেছে সে। তার মা আসার আগে বলে দিয়েছে 3rd ফ্লোরের 7 নম্বর কেবিনটাতে নুয়াস অপেক্ষা করছে। রুয়াত যখন আসে তখন কেবিনটা ফাঁকাই ছিল, অপেক্ষা করছিল তার বাবার পছন্দ করা ছেলের জন্য। হঠাৎ হন্তদন্ত হয়ে পাশে কাউকে চেয়ার টেনে বসতেই রুয়াত সেদিক তাকায়, কিন্তু পাশ ফিরে সাফায়াত ইমতিয়াজকে দেখে রীতিমতো ভয়কে যায় রুয়াত। লোকটা শরীর ঘেমে নিয়ে একাকার, এখনো তাকায়নি রুয়াতের দিকে। তাকালে নিশ্চয় রুয়াতের মতো সেও চমকে উঠত। দুঃখিত, দেরি। কথাটা বলতে বলতে মাথা উঁচু করতে আর কথাটা সম্পন্ন করতে পারল না সাফায়াত। দৃষ্টি ফাত হলো দুজনের। রুয়াত দৃষ্টি সরিয়ে নিল। অস্বস্তিরা প্রবলভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে তাকে, সাথে ভয়ও। লোকটা ভীষণ পাজি রুয়াতের ভাষ্যমতে, কেননা অ্যাকাউন্ট সাবজেক্টে জাস্ট অঙ্কে এফের ওপর হলে সবার সাথে বেশ রুড হয়ে কথা বলে। রুয়াতের সাথেও বেশ কয়েকবার রুড হয়ে কথা বলেছে। সাথে শাস্তিস্বরূপ সেই টপিক রিলেটেড অধ্যায়ের সব উদাহরণের অঙ্ক বাসার কাজ দিয়েছে। সাফায়াত বেশ চমকালো নিজের স্টুডেন্টকে ফাত্রী রূপে দেখে। তা তার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। তবুও কিছুটা শিওর হওয়ার জন্য রুয়াতের দিকে প্রশ্ন ছুড়ে বলল, আপনি কবির আঙ্কেলের মেয়ে? রুয়াত মাথা নত করেই জবাব দিল, জি স্যার। সাফায়াতের কপালে দুবাজ পড়ল। বিরক্তির নাকি চিন্তায় সেটা ঠাওর করা গেল না। আপনি কি আগে থেকেই জানতেন আঙ্কেল আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছেন? রুয়াত ত্বরিত গতিতে তাকালো সাফায়াতের দিকে, জ্বরের বেগে মাথা নাড়িয়ে বলল, না না স্যার, আমি সত্যিই আগে জানতাম না আপনার সাথে বাবা বিয়ে ঠিক করেছে। তাহলে বিশ্বাস করুন আমি জীবনেও আসতাম না এখানে। আপনাকে বিয়ে করার চেয়ে সারা জীবন সিঙ্গেল থাকা ঢের ভালো। সাফায়াত ব্রু কুঁচকালো রুয়াতের কথায়। মেয়েটা কি বুঝাতে চাইছেন? রুয়াত আশেপাশে তাকালো, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। নিজেকে নিজেরই ঠাটিয়ে ছড় দিতে ইচ্ছে করছে। এই লোকটা সামনে থাকলে কায়নাত বয়ের সব তালগোল পাকিয়ে ফেলে। আপনার বাবাকে তাহলে বাসায় গিয়ে বলে দিবেন আপনার আমাকে পছন্দ হয়নি। অন্যমনস্ক হয়ে জবাব দিল রুয়াত। পরক্ষণে কথার মাঝে বুঝতে পেরে কিঞ্চিত বিস্ফোরণ নিয়ে বলে, কি বললেন? সাফায়াত মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল। তারপর নড়ে চড়ে বসে বলল, আপনি নিজেই বলেছেন আমাকে বিয়ে করাচ্ছে সিঙ্গেল থাকা ঢের ভালো। তো বিয়েটা ভাঙার জন্য তো রিজন লাগবে। আমারও অত শখ নেই নিজের ছাত্রীকে বিয়ে করার। রেপুটেশনেরও তো একটা ব্যাপার আছে। তাই বলছি বাসায় গিয়ে আঙ্কেলকে বলবেন আপনার আমাকে পছন্দ না, তাই আপনি বিয়েটা করবেন না। কথাটা বলে সাফায়াত বসা থেকে উঠে চলে গেল। রুয়া চোখ বড় বড় করে তাকালো সাফায়াতের যাওয়ার ফানে। লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে এমন অভদ্রের মতো চলে গেল, যেখানে রুয়াত বাবার মুখের উপর একটা টু শব্দ করতে পারে না। বিয়ে ঠিক করার আগে বলেছে তার বাবার পছন্দের ছেলেকে সে বিয়ে করবে, সেখানে কিনা রুয়াত বলবে এসব তার ছেলে পছন্দ না, সে এই বিয়ে করবে না। ইচ্ছে করলো লোকটাকে পচা পানিতে ছুবাতে রুয়াতের। এখন বাসায় গিয়ে কি বলবে সে? তার মা তো পই পই করে বলে দিয়েছেন নুয়াসের সাথে কোনো রকম উচ্চবাক্য করবি না। তোর বাবার খুব পছন্দ ছেলেটাকে, আর তোকে তোর বাবার অনুমতি নিয়েই রেস্টুরেন্টে দেখা করছে, তাই লক্ষ্মী মেয়ের মতো দেখা করে চলে আসবি, মনে থাকে যেন। সে তো ভদ্র মেয়ের মতোই ছিল, কিন্তু এই লোক তো মোটেও ভদ্র নয়। তা না হলে এভাবে হুট করে এসে কফি ঠান্ডার অফার না দিয়ে দুম করে চলে যায়। মাথা ভর্তি রাগ নিয়ে রুয়াত ওয়েটারকে ডেকে একটা কোক অর্ডার করে। কোকটা খেয়ে মন মেজাজ হালকার উপর ঝাপসা ঠান্ডা করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বের হয়। তারপর রিক্সা ডেকে বাসায় চলে গেল। এদিকে সাফায়াত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা নিজের বাসায়
চলে আসে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে যদি গুণাক্ষরও টের পেত কবির আঙ্কেলের মেয়ে তারই ভার্সিটির ছাত্রী, তাহলে সে কখনোই এই বিয়েতে হা জানাতো না। শারমিন বেগম ছেলেকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে ছেলের দিকে এগিয়ে যায়। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, মেয়েটাকে পছন্দ হয়েছে তোর, তাই না সাফায়েত? ভীষণ লক্ষ্মী একটা মেয়ে, পছন্দ হয়নি তোর? এটা বললে আমি বিশ্বাসই করব না। সাফায়েত শান্ত চোখে মায়ের দিকে তাকালো। মায়ের বিয়েটা নিয়ে আর এগিয়েও না, মানা করে দাও। শারমিন বেগম অবাক নয়নে তাকালো ছেলের ফানে। মানা করে দিব মানে কি সাফায়েত? তুমি যাকে আমার জন্য সিলেক্ট করেছো সে আমার এই ভার্সিটির স্টুডেন্ট না। বিষয়টা ভেবে দেখো, আমি শিক্ষক হয়ে তো আর নিজের ছাত্রীকে বিয়ে করতে পারি না। প্লিজ তুমি এই বিয়ে নিয়ে আর এগিয়েও না। কবির ভাইয়ের মেয়ে তোর ভার্সিটিতে পড়ে? বিস্ময় নিয়ে কথাটা বলে শারমিন বেগম। সাফায়েত মাথা নেড়ে হা জানায়। শারমিন বেগম এবার হেসে পেলেন। বাহ, তাহলে তো ভালোই। ছেলে আর ছেলের বউ একই ভার্সিটির। আমি এই বিয়ে করতে পারবো না মা। কেন, কি হয়েছে? সমস্যা কি তোর? সমস্যা একটাই, ও আমার স্টুডেন্ট। আমি আমার স্টুডেন্টকে বিয়ে করে নিজের রেপুটেশন নষ্ট করতে পারবো না। আশ্চর্য, ছাত্রীকে বিয়ে করলে তোর রেপুটেশন কেন নষ্ট হবে? পৃথিবীতে কি কোনো শিক্ষক তার স্টুডেন্টকে বিয়ে করেনি? নাকি তুই প্রথম শিক্ষক? অন্য শিক্ষক বিয়ে করুক বা না করুক, বাট আমি করব না। তুমি প্লিজ এটা নিয়ে ফোর্স করো না। এই নাও, আঙ্কেলকে ফোন দিয়ে মানা করো এক্ষুনি। কথাটা বলে সাফায়েত কবির শিকদারের নম্বরে কল করে ফোনটা মায়ের হাতে ধরিয়ে দেয়। কবির শিকদার মেয়ের সামনে বসে আছে। পাশে কবির শিকদারের ওয়াইফ সামিরা শিকদার। বেশ কিছুটা সময় মেয়েকে পরীক্ষণ করলেন, তারপর শুধালেন, নুয়াশকে তোমার পছন্দ হয়েছে? রুয়াদ বাবার ফানে তাকালো। তার গলা শুকিয়ে আসছে। তার বাবাকে ব্যাপারটা বুঝাবে কি করে? অতঃপর লম্বা একটা শ্বাস টেনে রুয়াদ কিছু বলার জন্য উদ্যত হতেই কবির শিকদারের ফোনে কল আসে। কবির শিকদার ফোনের দিকে তাকায়। নুয়াশের নম্বর দেখে মুচকি হাসে। ফোন রিসিভ করে কানে নিয়ে বলে, হ্যাঁ নুয়াশ বলো। ফোনের ওপাশ থেকে বেশি আসলো, ভাই আমি নুয়াশ না, নুয়াশের মা বলছি। হ্যাঁ আপা বলুন। নুয়াশের তো রুয়াদকে পছন্দ হয়েছে, তো চাইছি এবার বিয়ের ডেটটা ফিক্সড করতে। আপনার কি মতামত? সাফায়েত চমকে উঠল মায়ের এমন কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য ফোন দিতে বলেছে, আর তার মা তার সাথে মির্জাফরগিরি করে বিয়ের ডেট ফিক্সড করার কথা বলছে। সাফায়েত ফোনটা তার হাতে দিতে বলল ইশারায়। শারমিন বেগম রাগী চেহারা নিয়ে ছেলেকে শাসালো। আমার আর কি মতামত থাকবে আপা, আপনারা একটা দিনক্ষণ দেখে আসুন, তারপর না হয় বিয়ের ডেট ফিক্সড করা যাবে। আচ্ছা বেশ, আমি আর সাফায়েত তাহলে বৃহস্পতিবার আসছি। আজকে তো সোমবার। ঠিক আছে। শারমিন বেগম ফোন কেটে ছেলের হাতে ধরিয়ে দিলেন। সাফায়েত রাগী কণ্ঠে বলল, এটা কি করলে তুমি? তোমাকে আমি বিয়ে নিয়ে এগোতে মানা করছি, আর তুমি বিয়ের ডেট ফিক্সড করার জন্য আগাচ্ছ। শারমিন বেগম এবার কণ্ঠে রাগী ভাব এনে বলল, মেয়েটা দেখতে অসুন্দর, কালো, হাঁটতে পারে না, কানা, ল্যাংড়া, কোনটা বল? কোনোটাই না, দেখতে যথেষ্ট সুন্দরী। তাহলে তোর সমস্যা কি? সমস্যা একটাই, ও আমার ছাত্রী। এটাই সমস্যা? মেয়েটা তো ছাত্রী না হলে বিয়েটা করে নিতি? সাফায়েত নিঃশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ করে নিতাম। শারমিন বেগম এবার বসা থেকে উঠে দাঁড়ালেন। বেশ, তাহলে ভার্সিটির জবটা তুই ছেড়ে দে। তাহলে রুয়াত আর তোর স্টুডেন্ট থাকবে না, আর না তুই তার টিচার থাকবি। হয় জব ছাড়বি, না হয় ওই জবে থেকে রুয়াতকে বিয়ে করবি। তোর এই জাস্ট টিচার স্টুডেন্টের সম্পর্কের জন্য আমি বিয়েটা ভাঙতে পারবো না। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ইচ্ছা রুয়াতকে তোর বউ করার। সে আমি যে কোনো মতেই করিয়ে ছাড়বো। এখন তুই টিচার থেকেই বিয়ে করবি নাকি জব ছেড়ে দিয়ে বিয়ে করবি সেটা তুই ভালো জানিস, বাট বিয়ে তোকে রুয়াতকেই করতে হবে।
কথাটা বলে শারমিন বেগম চলে গেল। সাফায়েত মায়ের যাওয়ার পানে তাকিয়ে রাগে কিরমির করতে করতে নিজের রুমে ঢুকলো। অসহ্যকর লাগছে এখন। কোন কুলক্ষণে সে বিয়েতে হাঁ করেছিল তার জন্য এখন কপাল চাপড়াতে ইচ্ছে করছে। দোতলা বাড়ির ছাদে দোলনায় বসে আছে রুয়াত। সামনে রুয়াতের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে রুয়াতের বড় বোন রজনী। গ্রীষ্মের প্রচণ্ড রোদ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ জুড়ে গ্রীষ্মকাল। এ সময় সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে ভূমি। এই প্রচণ্ড রোদে রুয়াতকে ঠায় দুলায় বসে থাকতে দেখে এবার অনেকটাই বিরক্ত নিয়ে রজনী শুধালো, আর কতক্ষণ এভাবে বসে থাকবি রুয়াত? শরীরের স্কিনের টোন তো পাতিলের তলার মতো হয়ে যাবে। সামনেই তো বিয়ে তোর। এভাবে রোদে বসে থাকলে ট্রাস্ট মি, বিয়ের দিন তোকে বাজে দেখাবে। রুয়াত সরু চোখে তাকালো বোনের দিকে। রজনীর চোখ মুখ কুঁচকে আছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে। তোমার সমস্যা হলে তুমি রুমে চলে যাও আপু। আমি ভাবছি কিছু। কি এমন ভাবছিস রোদে বসে? আমাকেও বল দেখি। শুনে কি হবে তোমার? তুমি কি পারবে আমাকে হেল্প করতে? রজনী রুয়াতের পাশে দোলনায় বসে রুয়াতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, বলেই দেখ, হেল্প করলেও তো করতে পারি। রুয়াত সোজা হয়ে বসলো। বেশ তো, তাহলে আমাকে আমার বিয়ে ভাঙার টিপস দাও। রজনী সহসা ছেড়ে দিল রুয়াতকে। অবাকের ন্যায় বলল, কি মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিকই আছে আপু, তোমাদের মাথা ঠিক নেই। তোমরা কি করে ওনার সাথে আমার বিয়ে ঠিক করতে পারো? রজনী ব্রু কুচকালো। ওনার সাথে মানে? তোমাকে বলেছিলাম না আমার ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সাফায়েত ইমতিয়াজের কথা। হ্যাঁ, যে তোকে প্রায় একগাদা হোমওয়ার্ক দিত। ইয়েস, জানিস শুনি কে? কেবলই তো বললাম। সে কে? আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে। চিনিস তাকে? দেখেছিস তাকে? দেখিনি, চিনিও না, শুধু জানি বাবার কোন বন্ধুর ছেলে সে। নওয়াজ নাকি কি যেন নাম। সাফায়েত ইমতিয়াজ নওয়াজ সে। নামটা সম্পূর্ণ মস্তিষ্কে না ঢুকিয়ে রজনী বলে ওঠে, ও। পরক্ষণে বিস্ময় নিয়ে বলে, সাফায়েত ইমতিয়াজ নওয়াজ? রুয়াত উপর নিচ মাথা জাকায়। তো এখন কি করতে চাইছিস? রুয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। বিয়েটা ভাঙতে। মনে হয় না পারবি বিয়েটা ভাঙতে রুয়াত। এমনটা মনে হলো কেন? কারণ অলরেডি নওয়াজকে পছন্দ আব্বুর। সেখানে তুই গিয়ে কি বলবি বিয়ে ভাঙার জন্য? যথার্থ কারণ আছে তোর কাছে বিয়ে ভাঙার জন্য? অবশ্যই কারণ আছে আমার কাছে বিয়ে ভাঙার। কি কারণ আছে তোর কাছে? ওই যে আমার টিচার স্টুডেন্ট, এটাই কি যথেষ্ট নয় বিয়ে ভাঙার জন্য? রজনী ঠোঁট টিপে বলল, হ্যাঁ যথেষ্ট, এর থেকেও বেশি। যা বাবাকে বলে গিয়ে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কথাটা বলে রুয়াত ছাদ থেকে নেমে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে সব কথার লাইনগুলো সাজিয়ে নিল। বাবাকে ঠান্ডা মস্তিষ্কে বুঝাতে হবে। কথাগুলো সাজাতে সাজাতে কবির শিকদারের রুমের সামনে এসে দাঁড়ায় রুয়াত। লম্বা করে আগে শ্বাস ফেলে নেয়। তারপর একটু দরজার সামনেই পায়চারি করে রুমের দরজায় কড়া নেড়ে বলে, আব্বু আসো? ভেতরে আসবো? কবির শিকদার রেডি হচ্ছিল রুমে। ছোট মেয়ের কণ্ঠ স্বর শুনে বলে, হ্যাঁ আছি, ভিতরে আসো। রুয়াত রুমের ভেতরে ঢুকলো। কবির শিকদারের থেকে কিছুটা দূরে বিছানায় বসে রুয়াত, কিছু বলবে? মেয়ের দিকে শান্ত চাহনি নিয়ে বলল কবির শিকদার। রুয়াত ওপর নিচ মাথা জাকালো। বলো তাহলে কি বলতে চাও? রুয়াত তার শুকনো ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নেয়। তার কণ্ঠনালী কেঁপে উঠছে। আসলে আব্বু, আমি এই নাও তোমার চা। চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে ওঠে সামিরা শিকদার। মেয়েকে নিজেদের রুমে দেখে সামিরা শিকদার চায়ের কাপ স্বামীর হাতে দিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে,
তুই এখানে কেন? কোনো দরকার? রুয়াত আশাহত হলো। তার মা আর একটু পরে চাটা নিয়ে আসলে কি হতো? আমি একটা কথা বলতে চাই মা বাবাকে। কি কথা? আসলে তোমরা আমার বিয়েটা যার সাথে ঠিক করেছ সে হচ্ছে আমার ভার্সিটির শিক্ষক সাফায়েত ইমতিয়াজ নুয়াশ। কবির শিকদার তড়িৎ গতিতে মেয়ের পানে তাকালো। অবাকের সুরে বলল, নুয়াশ তোমার ভার্সিটির শিক্ষক? হ্যাঁ। মুখে হাসি ফুটে উঠল কবির শিকদারের। তোমার ক্লাস নেই নুয়াশ? হ্যাঁ, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের। যাক, তাহলে তো ভালোই। পড়াশোনায় অনেকটাই হেল্প হবে তোমার। রুয়ান ভয়কে গেল বাবার কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য বলেছে, আর তার বাবা আরো উৎসাহিত দিচ্ছে। আমি তার স্টুডেন্ট বাবা। সেটা তো আরো ভালো। তোমাকে আর অ্যাকাউন্ট আলাদা টিচারের কাছে পড়তে হবে না, নুয়াশই পড়াতে পারবে। কিন্তু বাবা আমি। কবির শিকদার শোয়া থেকে উঠে দাঁড়ালো। বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে মেয়েকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, আমি একটু নিচ থেকে আসছি, ফিরতে রাত হবে। কবির শিকদার চলে গেল। রুয়াত বাবা যাওয়ার পানে তাকিয়ে রইল। সামিরা শিকদার বিছানায় আয়েশ করে বসে বলে, যাওয়ার সময় কাপটা নিয়ে যাস তো। রুয়াত তাকালো মায়ের দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলল, মা আমি স্যারকে বিয়েটা করতে চাই না। সামিরা শিকদার বুক কুঁচকালো। কেন? উনি আমার স্যার। তাতে কি? তাতে কি মানে? আমি স্যারকে বিয়ে করতে চাই না, তাহলে রিক্সাওয়ালা খুঁজে বিয়ে দিব? রিক্সাওয়ালাকে টানছো কেন তুমি? বিয়েটা কি ভাঙা যায় না? বিয়ে ভাঙার মতো তো তেমন কিছু দেখছি না আমি, বাট আমি তো রাজি না। কোন মেয়েই বা বিয়ের সময় রাজি থাকে? আমিও রাজি ছিলাম না তোর বাবাকে বিয়ে করার সময়। তাও দেখ 28 বছর পার করে দিলাম, তুইও পার করে দিতে পারবি। তার মানে বিয়েটা আমার তার সাথেই হচ্ছে? হ্যাঁ। রুয়াত কিছু বলল না, রেগে হন্তদন্ত হয়ে রুমে থেকে বেরিয়ে গেল। সামিরা শিকদার পেছন থেকে রুয়াতকে চায়ের কাপটা নিয়ে যেতে বলল, কিন্তু রুয়াত কানেই নিল না কথাটা। রুয়াতকে রেগে রুমে ঢুকতে দেখে রজনী হাই তুলতে তুলতে বলে, পারলি বিয়েটা ভাঙতে? রুয়াত জবাব দিল, না। রজনী রুয়াতের ফাঁসে বসলো। তার বোনটা মিছে রাগ করছে। রজনী রুয়াতকে নিজের দিকে ঘুরালো, গালে আলতো করে হাত রেখে বলল, আব্বু বেশ বিচক্ষণ মানুষ। নুয়াশের মধ্যে ভালো কিছু আছে বলেই আব্বু তোর বিয়েটা নুয়াশের সাথে ঠিক করেছে। বাবা মারা ছেলে মেয়েদের অসুখী রাখবে এমন জায়গায় নিশ্চয়ই বিয়ে দেয় না। আর আব্বুর বিরুদ্ধে গিয়ে কিছু করলে তার ফলাফল কি হয় তা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছিস। আমি চাই না রুয়াত তুই আব্বুর অমতে কোনো কাজ করিস। ছোট থেকে মানুষটা বেস্ট জিনিসগুলোই আমাদের দিয়েছে, জীবন সঙ্গী হিসাবে বেস্টটাই তোকে দিচ্ছে। এখন বুঝছিস না, কিন্তু পরে ঠিকই বুঝবে। আর আব্বুর কিন্তু তোকে নিয়ে বেশ আশাবাদী। সে অলওয়েজ। সে অসন্তুষ্ট হবে এমন কাজ করিস না বোন। রুয়াত রেগে থাকলেও বোনের কথাগুলো কানে আসতে শান্ত চোখে তাকালো বোনের দিকে। কেমন বুকটা ধুমড়ে মুচড়ে উঠছে রুয়াতের। তার বোনটা কি এখনো অতীতটা ভুলতে পারেনি? এখনো কি মাঝরাতে উঠে কান্না করে? আলাদা রুম হওয়ায় এখন আর বোনের কান্নায় সঙ্গী হতে পারে না রুয়াত। রজনীর গালে আলতো করে হাত রাখি রুয়াত। রজনীর চোখ কেমন ছলছল করছে। রুয়াত জড়িয়ে ধরল বোনকে। আমি বিয়েটা করব আপু। হ্যাঁ, বিয়েটা করব। বাবার অমতে যাব না। তোমার সব কথা শুনবো।
রজনীর চোখ দিয়ে টুপ করে অশ্রু গড়িয়ে পড়ল। রুয়াদ দেখার আগে সেটা মুছে ফেলল। মেয়েটা বড্ড ভালোবাসে রজনীকে। চোখের জলটুকু দেখলে তার চোখ দিয়েও গড়াবে অশ্রু। রজনী রুয়াদের থেকে নিজেকে ছাড়িয়ে হাসার চেষ্টা করে বলে, গোসল করে ফ্রেশ হয়ে আয়, দুপুরে খাবার খেতে হবে তো নাকি। রুয়াদ বোনের দিকে নিষ্পলক তাকিয়ে থেকে আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। রজনী লম্বা শ্বাস পেলে। চাইলেও কিছু অতীত একেবারে নিঃশেষ করে মুছে ফেলা যায় না স্মৃতি থেকে। অতঃপর বসা থেকে উঠে খাবার আনতে চলে যায়। বিকেলে ভার্সিটি থেকে বাসায় ফিরে সাফায়াত বসার ঘরে বসে গলা ছেড়ে এক গ্লাস ঠান্ডা পানি চায়। সাফায়াতের ছোট বোন সানজিদা ঠান্ডা পানি এনে ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। সাফায়াত ব্রু কুচকাল বোনকে পানি দিতে দেখে। নিত্যদিন তার মা দিয়ে থাকে। যেদিন সে বাসায় থাকে না সেদিন ছোট বোন দেয়। তার মানে তার মা বাসায় নেই। সানজিদা সোফায় বসতে বসতে বলে, না আম্মু বের হয়েছে। কোথায় গেছে? স্বর্ণের দোকানে গয়না আনতে। কিসের গয়না? ও মা, ভুলে গেলে? তোমার না সামনে বিয়ে ভাইয়া, ভাবির জন্য গয়না আনতে গেছে। সাফায়াত অর্ধেক পানি খেয়ে আর খেতে পারলো না। বিয়ের ডেট ফিক্সড হলো না, আর তার মা এমন একটা তোড়জোড় শুরু করেছে, মনে হচ্ছে বিয়ে কালই হতে যাচ্ছে। সাদমান কোথায়? সাদমান ভাইয়াই তো আম্মুকে নিয়ে গেছে। হতচ্ছাড়াটা নিশ্চয়ই উস্কিয়েছে আম্মুকে। তার বলতে মনে হচ্ছে বিয়েটা তোমার না, ওর। আসুক আজ বাসায়, জেটিয়ে আমেরিকায় ফেরত পাঠাবো। সেই চিন্তা মাথা থেকে জেরে ফেলে দাও ভাইয়া। সাদমান ভাই 1 বছরের আগে আর যাচ্ছে না আমেরিকা। খালাকে ফোন দিয়ে এটাই বলেছে। সাফায়াত কিছু বলল না। কলিং বেল বাজতে দরজার দিকে তাকালো। সানজিদা বসা থেকে উঠে দরজা খুলে দিল। সাফায়াতের মা আর সাদমান এসেছে, হাতে তাদের শপিং ব্যাগ। শারমিন বেগম ভেতরে ঢুকে সোফায় পা এলিয়ে দেয়। যা গরম পড়েছে, বাহিরে ঘেমে নিয়ে একাকার। সাদমান শপিং ব্যাগ টি টেবিলে রেখে সাফায়াতের দিকে তাকিয়ে বলে, ব্রো, তোমার বিয়ে, অথচ খাটছি আমি। দেখো, খালামণিকে নিয়ে ভাবির জন্য গয়না কিনে এনেছি। চোখ ফেরাতে পারবে না এক্সক্লুসিভ ডিজাইনের গয়নাগুলো দেখে। সাফায়াত বসা থেকে উঠে রুমের দিকে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলে, রুমে আয় তুই, তোর এক্সক্লুসিভ ডিজাইনের গয়না তোকে পরিয়ে দেখব চোখ ফেরানো দুষ্কর হয় কিনা। সাদমান বুঝলো না তার ভাইয়ের কথার মানে। সানজিদার দিকে তাকিয়ে বলে, ব্রো এভাবে বললো কেন? আরে বাদ দাও ভাইয়ের কথা, আগে বক্স খুলে দেখাও ভাবির জন্য কেমন গয়না নিয়ে আসলাম। দেখবি তুই? হ্যাঁ। সাদমান বক্স গুলে এক এক করে খুলে দেখালো সানজিদাকে। সানজিদা গহনাগুলো দেখলো। সত্যি অসম্ভব সুন্দর গহনার কারুকাজ। শারমিন বেগম বসা থেকে উঠে নিজের রুমে গেল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে ছেলের রুমে ঢুকে সাফায়াত নিজের রুমে ল্যাপটপে বসে কাজ করছিল। শারমিন বেগমকে সামনে দাঁড়াতে দেখে ল্যাপটপে মুখ রেখেই বলে, যা বলতে এসেছো বলে ফেলো। শারমিন বেগম ছেলের পাশে বসলো। কাল যাচ্ছে রুয়াদদের বাসায় ডেস্ক ফিক্সড করতে। ভার্সিটি থেকে তাড়াতাড়ি দুপুরে ফিরিস, ক্লাস শেষ হলেই ফিরে আসবো। বললাম আগে ফিরতে, আর বলছিস ক্লাস শেষ হলেই ফিরবি? আচ্ছা, চেষ্টা করব। রুয়াদ কি আজ ভার্সিটি এসেছিল? কথা হয়েছে তোদের? সাফায়াত ল্যাপটপটা বন্ধ করলো। তপ্ত শ্বাস ফেলে বলল, রুয়াদ ভার্সিটি এসেছিল কিনা জানি না, আজ ওদের ক্লাস ছিল না। আমার ফোন দিয়ে কথা বল একটু। ফোন দিয়ে কি কথা বলবো?
আশ্চর্য, বিয়ে তোদের, আগে থেকে কথা বলে কম্পোর্ট হয়ে নিবি না? নাম্বার নেই। আশ্চর্য, আমার কাছে স্যার নাম্বার। সাফায়াত ফোন এগিয়ে দিল। শারমিন বেগম সাফায়াতের ফোনে রুয়াতের নাম্বার সেভ করে দিল। তারপর ফোনটা সাফায়াতের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। ঠিক সন্ধ্যাবেলা। আশেপাশে আঁধার নেমে এসেছে। রাস্তার পাশে থাকা কৃত্রিম আলোগুলো জ্বলে উঠেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোর দিকে নির্মিষে চেয়ে আছে দুজোড়া চোখ। ব্যালকনি চেয়ারে বসে আছে রজনী, রুয়াত। সামনের টেবিলে আছে স্ন্যাক্স। রুয়াত স্ন্যাক্স নিচ্ছে আর খাচ্ছে। দুজনের মুখে কোনো কথা নেই। নীরবতা ছেয়ে আছে পুরো ব্যালকনি জুড়ে। নীরবতার ছেদ হলো ফোনের আওয়াজে। রুয়াতের ফোন বেজে উঠেছে। রুয়াত ব্রু কুঁচকাল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার। রুয়াত কেটে দিল। রুয়াতের ফোন কেটে দেওয়া দেখে রজনী বলে ওঠে, কেটে দিলি কেন ফোন? রুয়াত মুখে দিতে দিতে বলে, অচেনা নাম্বার সেজন্য। দরকারিও তো হতে পারে, দরকারি হলে আবার ফোন দিবে। এদিকে সাদমান কান থেকে ফোনটা নামালো। ব্রু কুচকে সাফায়াতের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, ব্রো, ফোন কেটে দিল ভাবি। তাতে আমি কি করব? সাদমান সাফায়াতের দিকে এগিয়ে এসে বিছানায় বসে বলে, তুমি কি করবে মানে? তোমার ফোন ধরেনি, বুঝতে পারছো? আমি কি প্রাইম মিনিস্টার যে আমার ফোন তার ধরতে হবে? প্রাইম মিনিস্টার না ঠিকই, তবে লাইফ মিনিস্টার তো তুমি তার। আমার মনে হয় কি জানো কি, ভাবি মনে হয় বুঝে ফেলছে ফোনটা তুমি না তার দেবর করেছে, সেজন্য কেটে দিয়েছে। তাহলে আর প্লিজ বেলাহাজের মতো ফোন দিস না অন্যের বউকে। সাদমান সহসা বসা থেকে উঠে দাঁড়ালো। অসহায়ের সহিতে বলল, আজ একটা বউ নেই বলে এভাবে অপমান করলে ব্রো, একদিন আমারও বউ হবে, দেখে নিও। আচ্ছা, এখন জানি যে রুমে, আর আমাকে ঘুমাতে দে। ভাবিকে ফোন দাও। দিবনি, আমার সামনেই দাও, দেখি ধরে কিনা তোমার ফোন। সাফায়াত কিছু একটা মনে করে ফোন দিল রুয়াতের নম্বরে। রুয়াত ফের একই নাম্বার থেকে ফোন আসায় কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। রজনী রুয়াতের বাহুতে ধাক্কা দিয়ে বলল, রিসিভ কর। রুয়াত ফোনটা রিসিভ করে হ্যালো বলল। সাদমান হতবাক হয়ে তাকিয়ে রইল সাফায়াতের দিকে। ফিসফিস করে বলে উঠল, ডিলে টান আছে দেখছি তোমাদের ব্রো। তুমি ফোন দিলে আর অমনি রিসিভ হলো। কথা বলো, আমি তাহলে আসছি। সাদমান রুম থেকে বেরিয়ে গেল। সাফায়াত ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে আসলো। ব্যালকনির রেলিংয়ে বা হাত দিয়ে বলে, হ্যালো। ওপাশ থেকে রুয়াত বলল, কে আপনি ভাই? নম্বরটা তো চেনা লাগছে না আমার। সাফায়াত ব্রু কুচকালো ভাই বলাতে। আমি তোমার ভাই না। ভাই নই, ইডিয়ট। তাহলে কে? হবু স্বামী। রুয়াত কান থেকে ফোনটা নামালো। মুখের সামনে ধরে নম্বরটা আর একবার দেখে নিল। আমার নম্বর কই পেলেন? খুব কঠিন কাজ নয় নিশ্চয় তোমার ফোন নাম্বার পাওয়াটা। তা অবশ্যই ঠিক। তা কোনো দরকার ফোন দিয়েছেন? হ্যাঁ, তুমি তোমার বাবাকে বলেছো যে তুমি আমাকে বিয়ে করতে রাজি না, সেটা? বলতে পারলে নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলতেন বিয়েটা ভেঙে গেছে। বলতে পারোনি কেন ইডিয়েট? আশ্চর্য, ইডিয়েট বলছেন কেন আমাকে? আর আমার ঠেকানা কি বলার? আপনি নিজেও তো বিয়েতে রাজি না, আপনি গিয়ে বলেন বিয়ে ভাঙার কথা। আপনার তো আবার স্টুডেন্ট বিয়ে করলে রেপুটেশন খারাপ হবে। তুমি নিজে রাজি না, তাতে কি? সব মেয়েই তো বিয়ের আগে রাজি থাকে না, বিয়ের পর ঠিকই রাজি হয়ে যায়। আমার ব্যাপারটাও ধরে নিন সেম। আপত্তি নেই আমার বিয়েতে। আপনার থেকে থাকলে প্লিজ বিয়েটা ভেঙে দিয়েন। এখন রাখি।
রুয়াদ সাফায়াতের মুখের উপর ফোনটা কেটে দিল। রজনী হতবম্বিত হয়ে তাকালো রুয়াতের দিকে। এভাবে মুখের উপর কেউ ফোন কেটে দেয়? আমি দেই। এত সাহস ফেলি কি করে? তুই না তাকে জমের মতো ভয় পাস? রুয়াদ চোখ ছোট ছোট করে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হেসে বলে, এটা সামনাসামনি আর ক্লাসে। এমনি ফোনের ভেতরে আমি তার সদ্য গোষ্ঠী উদ্ধার করে দিতে পারবো। আমি ফোনের ভেতরে বেশ অনেকটাই সাহসী, ব্রেভ গার্ল। এদিকে সাফায়াত ফোনের দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। কত বড় সাহস তার মুখের উপর ফোন কেটে দেয়। তার সাথে কি সে প্রেমের আলাপ করার জন্য ফোন দিয়েছিল? না, সাফায়াত ইমতিয়াজ নোয়া সেই মেয়েকে দেখে নেবে। ভার্সিটি, বাসা, রুমে, বাহিরে সব জায়গায় অতিষ্ঠ করে ছাড়বে। সকালে কোনো রকম ব্রেকফাস্ট করে 9টার মধ্যে বাসা থেকে বের হয় রুয়াদ। বাসা থেকে বের হয়ে সোজা বাসে ওঠে। গন্তব্য তার ভার্সিটি। চারিদিকে গরমে তীব্র উষ্ণতা। এই তীব্র গরমে মানব জীবনের অবস্থা খুবই শোচনীয়। পাক্কা 30 মিনিট বাসে থেকে ভার্সিটির সামনে আসতে রুয়াদ গাড়ি থেকে নেমে পড়ে। ব্যাগ থেকে ছাতা বের করে সেটা ফুটিয়ে হাঁটা দৌড়ল। 5 মিনিট হেঁটে গেলেই সামনে ভার্সিটি। এই 5 মিনিট রাস্তা হেঁটে যেতে রুয়াদের গলা শুকিয়ে আসে। ব্যাগ থেকে ওয়াটার বোতল বের করে গলাটাকে ভিজিয়ে নেয়। বাসা থেকে বের হওয়ার আগে সামিরা সিকদার বলে দিয়েছে মেয়েকে তাড়াতাড়ি বাসায় ফিরতে, কারণ আজ সাফায়াত ও তার মা আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। রুয়াদ বাধ্য মেয়ের মতো বলে দিয়েছে তাড়াতাড়ি ফিরবে। ভার্সিটি এসেই রুয়াদ নিজের ক্লাসে চলে যায়। আজ 3rd পিরিয়ডে সাফায়াতের ক্লাস আছে রুয়াদের। সাফায়াত নিজের ডিপার্টমেন্টের অফিস থেকে বসে আছেন। সবে একটা ক্লাস নিয়ে এসেছে। এই 2nd পিরিয়ডে তার কোনো ক্লাস নেই, সেজন্য কক্ষে বসে রেস্ট নিচ্ছে। সাফায়াত বাসা থেকে বের হবার আগে তার মাকে বলে এসেছে সে ভার্সিটি থেকে সোজা রুয়াদের বাসায় যাবে, তারা যেন তার জন্য অপেক্ষা না করে। 3rd ক্লাসের বেল বাজতে সাফায়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে 216 নম্বর শ্রেণীকক্ষের দিকে হাঁটা ধরে। রুয়াদ আজ বসেছে একেবারে লাস্ট বেঞ্চে, পাশে সাফায়াত, যাতে সাফায়াতের নজরে না পড়ে সেজন্য। সাফায়াত ক্লাসে ঢুকে সর্বপ্রথম রুয়াদকে খুঁজতে থাকে। ফার্স্ট বেঞ্চ থেকে খোঁজা শুরু করে আর লাস্ট বেঞ্চে গিয়ে চোখ থেমে যায়। রুয়াদ লাস্ট বেঞ্চে একেবারে শেষ প্রান্তে বসেছে। বারবার হাত দিয়ে মুখ ঢাকার বৃথা চেষ্টা করছে। সাফায়াত ঠোঁট কামড়ে ধরল, তারপর হোয়াইট বোর্ডের সামনে গিয়ে মার্কার দিয়ে অঙ্ক তুলতে শুরু করলো। সাফায়াত আজ হেলদেন চ্যাপ্টারের সমীকরণ উপর প্রভাব দেখানোর অঙ্ক করছে। অঙ্কটার উপর চোখ বোর্ডে রেখে পেছন ফিরে সামনের টেবিলের উপর ভুঁইয়ের দিকে তাকিয়ে বলে, পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ পাওয়া গেল। এটা কি এই ছকে আসবে? মিস রুবায়াত, আপনি বলুন। রুবায়াত হকচকিয়ে গেল। আশেপাশে তাকিয়ে সাফায়াতের দিকে তাকালো। সাফায়াত রুবায়াতকে এখনো দাঁড়াতে না দেখে গম্ভীর কণ্ঠে বলল, মিস রুয়াত, এদিকে ওদিকে না তাকিয়ে দাঁড়িয়ে বলুন। রুয়াত দাঁড়ালো। কলমের মাথা দিয়ে বেঞ্চে দাগাতে দাগাতে বলে, এটা তো স্যার কোনো লেনদেনই না। তাহলে এখানে আসবে কেন? লেনদেন না কেন? কারণ স্যার, আমরা লেনদেন তাকেই বলতে পারি যখন সেটাকে টাকায় পরিমাপ করা যায়। এখানে ফরমায়েশ পেয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, সেজন্য এটা লেনদেন নয়। সিট ডাউন। রুয়াত হাফ ছেড়ে বসলো। সাফায়াত বোর্ডে অঙ্ক করালো। অর্ধেক করিয়ে আবার পেছন ফিরে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, এতটুকু সবাই বুঝেছেন? সবাই মাথা ঝাঁকালো। সাফায়াত বাকি অর্ধেকটা খাতায় করতে বলল সবাইকে। রুয়াত ব্যাগ থেকে খাতা বের করে পুরো অঙ্কটা করে নিল। সাফায়াত মাঝখান দিয়ে এপাশ ওপাশ করে হেঁটে হেঁটে দেখছে। রুয়াত দাঁড়িয়ে খাতাটা ভাড়িয়ে দিয়ে বলেন, স্যার অঙ্কটা। সাফায়াত রুয়াদের খাতা থাকা অঙ্কটায় চোখ বুলালো। ঠিকই আছে, তবে হাতে
নিয়ে দেখলো না, হেঁটে নিজের জায়গায় চলে গেল। রুয়াদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে সাফায়াতের দিকে তাকিয়ে রইল। আরো কয়েকজন স্টুডেন্ট সাফায়াতকে অঙ্কটা দেখানোর জন্য খাতা বাড়িয়ে দিল। সাফায়াত 3 থেকে 4 জনের খাতা দেখল। তারপর পেছন থেকে হোয়াইট বোর্ড ডাস্টার দিয়ে পরিষ্কার করতে নেবে এমন সময় ছাত্রলীগের কয়েকটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে বলে, আসতে পারি স্যার? সাফায়াত ঘাড় বেঁকিয়ে তাকালো, কি চাই? ছাত্রলীগের মধ্যে থাকা নেহাল নামের ছেলেটা শার্টের কলার পেছন ঠেলে বলে, স্যার মিছিলে নামতে হবে, তাই ছেলেগুলোকে চাই, আপনি ছেলেগুলোকে ছেড়ে দিন। সাফায়াত হাত ঘড়িটার সময় দেখল, এখনো 10 মিনিট বাকি আছে। 10 মিনিট পর ছেড়ে দিচ্ছি, এখন আসতে পারো। স্যার লাগবে এখনই, 10 মিনিট পর ওদের দিয়ে কি করব? ভাইস প্রিন্সিপালের হুকুম আছে ওদের ছেড়ে দেওয়ার জন্য, সো কুইকলি ছেড়ে দিন। আর অন্যান্য ক্লাসের টিচাররা ছেড়ে দিয়েছে, স্টুডেন্ট আপনি কেন ছাড়ছেন না? সাফায়াত এগিয়ে আসলো, ছেলেগুলোর দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি কি বলেছি কথাটা কানে যায়নি তোমার? আমার ক্লাস শেষ হবে, আমি ক্লাস থেকে বের হব, তারপর নিয়ে যাবে। আর অন্যান্য টিচারের সাথে মোটেও আমায় কম্পেয়ার করবে না। তারা ছেড়ে দিয়েছে, বাট আমি ছাড়বো না, এখন এসো। ছেলেগুলো চলে গেল। দলনেতা রোহানের কাছে গিয়ে বলল, সাফায়াত নামের টিচারটা ছেলেদের ছাড়ছে না। রোহন বুড়ো কুচকালো, প্রায় এই শিক্ষকের নাম শুনেছে সে, কিন্তু সামনাসামনি এখনো দেখেনি। ক্লাস তো বছরে 2-1টা, না দেখাটাই স্বাভাবিক। রোহান মাঠ থেকে ক্লাসের দিকে গেল, সেখানে সাফায়াত আছে। আসসালামু আলাইকুম স্যার, শুনলাম আপনি ছেলেদের ছাড়তে রাজি হচ্ছেন না। সাফায়াত সেই ছাত্রদের সাথে অচেনা এক ছেলেকে দেখে বলে, ক্লাসের টাইম শেষ হোক, চলে যাবে, ছেড়ে দিন ওদের। ওরা ক্লাস না করলেও ওরা এক্সামে পাস, তাই খুব একটা ক্ষতি হবে না 10 মিনিট আগে ছাড়লে। নেহাল নামের ছেলেটা ভুলে উঠল, এই তোরা হা করে বসে আছিস কেন? উঠ, তাড়াতাড়ি আয়। চকিতে ফিরে তাকালো সাফায়াত, তারপর ক্লাসের ছাত্রদের দিকে তাকিয়ে বলে, আমার অনুমতি ব্যতীত একটা ছেলে জাস্ট রুম থেকে বের হয়ে দেখো, ট্রাস্ট মি, আজকের পর থেকে আমার ক্লাস তাদের জন্য নিষিদ্ধ হয়ে দাঁড়াবে। আর এই ছেলের নাম কি তোমার? রোহান অতি বিরক্তের সহিত বলে, রোহান, ভাইস প্রিন্সিপালের ভাগ্নে। নাম জানতে চেয়েছি, তুমি কার কি লাগো সেটা না। কোন বর্ষের স্টুডেন্ট? 3য় বর্ষের। কোন সেকশন? খ সেকশনের। হুদাই এত লেকচার করছেন আপনি, ছেড়ে দিন ওদের, চলে যাই। ক্লাসের বেল বেজে উঠল। সাফায়াত কিছু বলতে চেয়েও আর কিছু বলল না। বেল ভেজে গেছে, এবার অন্তত নিতে দিন। সাফায়াত হু বলে চলে আসলো। রোহান বিরক্ত নিয়ে সাফায়াতের যাওয়া দেখলো। রুয়াদ পেছন থেকে সব দেখলো, বিরক্ত নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, দেখেন, মিছিল করবেন ভালো কথা, আমাদের বেহুদা ভার্সিটিতে আটকে রাখবেন না। আপনাদের এই মিছিলের চক্করে আমাদের শুধু শুধু ভার্সিটিতে থাকতে হয়। দারোয়ানকে বলে দিবেন, যারা থাকতে চায় না তাদের যেন যেতে দেয়। রোহান চকিতে ঘুরল রুয়াতের কণ্ঠ শুনে। পশা চেহারার অধিকারী, গোলগাল চেহারা, গোলাপি ঠোঁট, অসম্ভব এক সুন্দরী। প্রকুশকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? রুয়াত ব্যাগ কাঁধে নিয়ে বলে, নাম দিয়ে কাজ কি? যেটা বলছিস সেটা যেন মনে থাকে। আদেশ করছো রোহানকে নাকি হুকুম? যা মনে করেন সেটা। এই রোহানকে কেউ আদেশ হুকুম করে না, উল্টো সে সবাইকে আদেশ হুকুম করে। আমি জানতে চেয়েছি। নেহাল তাড়া দিল। রোহান ক্লাস থেকে বের হবার আগে রুয়াতকে আরেক নজর দেখে নিয়ে বের হলো। রুয়াতের আর 2টো ক্লাস বাকি আছে। ক্লাস 2টো শেষ করে মাঠে এসে দাঁড়ায়। মাঠে সব ছাত্রলীগের ছেলে ফেলে। নেহাল ছেলেগুলোকে বুঝিয়ে দিচ্ছে কি কি করতে হবে পৌরসভায় গিয়ে।
রোহান পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারে। ভার্সিটির সামনে ও পেছনের গেটে 2 দারোয়ান বসে আছে। কোনো স্টুডেন্ট বের হতে পারবে না। এদিকে 2টা বেজে আসলো বলে 3টার আগে বাসায় পৌঁছাতে হবে রুয়াতের। রুয়াত এগিয়ে গেল সামনের গেটে থাকা দারোয়ানের দিকে। মামা, আমাকে যেতে দিন না, আমার বাসায় আজ মেহমান আসবে, তাড়াতাড়ি যেতে বলেছে। দারোয়ান মানা করে দিলে সে যেতে দিবে না। অফিস থেকে বলে দিয়েছে কাউকে যেতে দিতে না, বিশেষ করে রোহান নামের ছেলেটা বলে দিয়েছে বিশেষ হুঁশিয়ারি দিয়ে। রুয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। সাতার এক ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়েছে। একটু কিছু হলে সামনের পেছনের সব গেট আটকে দেয়। সাফায়াত হাত ঘড়িটায় সময় দেখতে দেখতে গেটের দিকে এগিয়ে আসছিল। শারমিন বেগম রুয়াতদের বাসায় পৌঁছে গেছে। সাফায়াতকে বলেছে সে যেন ফেরার পথে রুয়াতকে নিয়ে আসে। সাফায়াত রুয়াতকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছেন যে, বাসায় যাবেন না? আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে, চলুন। রুয়াত বাসায় ফিরতে পাবে ভেবেই খুশিতে আত্মহারা হলো। তার চোখ মুখ দেখেই বোঝা গেল। হ্যাঁ চলুন। সাফায়াত গেটের কাছে যেতে দারোয়ান গেট খুলে দিল। রুয়াত বের হবে এমন সময় গেট আটকে দিল। এই মামা, গেট আটকান কেন? আমি যাব, খুলুন। সাফায়াত পিছন ফিরল। গেটে কড়া নাড়ল। দারোয়ান গেট খুলল। ওনাকে আসতে দিন। দারোয়ান মেকি হেসে বলল, স্টুডেন্টদের যাইতে দিতে মানা করছে স্যার। ওনারা আমি কেমনে যাইতে দেই? ওনার দেখাদেখি তো সকলেই যাইতে চাইব, শুধু শুধু কেন ওদের আটকে রাখেন এভাবে? ওনাকে আসতে দিন, ওনার বাসায় আজ অনুষ্ঠান আছে। আপনাদের এই টিসিলের জন্য নিশ্চয় সে তার বাসার প্রোগ্রাম মিস দিবে না। দারোয়ান রুয়াতকে যেতে দিল। রুয়াত গেট থেকে বের হয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। ধন্যবাদ স্যার। সাফায়াত রিক্সা ডাক দিল। রিক্সা আসতে রুয়াতকে ইশারা করে উঠে বসতে রুয়াত উঠে বসলো। সাফায়াত নিজেও এবার রুয়াতের পাশে বসলো। রুয়াত চেপে গেল সাইডে। সাফায়াত দৃষ্টি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তার দিকে রেখে বলল, উঁচু নিচু রাস্তা, বেশি সরে বসলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রুয়াত হেসে বলে, না না, পড়ব না। কথাটা শেষ করতে না করতে রিকশার জাকনিতে সামনের দিকে ঝুঁকে পড়ে যেতে নিলে সাফায়াত ধরে ফেলে। রুয়াত লজ্জা পেল। এখনই তো পড়ে যেতে। রুয়াত জড়সড় হয়ে বসলো। লোকটা এক সময় তুমি, আবার আরেক সময় আপনি করে বলে। মাথার স্ক্রু ঢিলে নাকি? এদিকে রোহানের কানে খবর পৌঁছে গেছে রুয়াত নামের মেয়েটা চলে গেছে বাসায়। রুয়াতের ক্লাসের ছেলেগুলোর থেকে রুয়াতের নামটা জেনেছে রোহান। যখন শুনলো ওই সাফায়াত নামের টিচার রুয়াতকে নিয়ে গেছে, তখন রাগে কিরমির করে উঠল। কিসের ভালের মিছিল? ইচ্ছে করলো মিছিলে আগুন ধরিয়ে দিতে। রুয়াতকে কেন ওই টিচার নিয়ে যাবে? 2-4টা বকা দিল রোহান সাফায়াতকে মনে মনে। রুয়াত আর সাফায়াত দুজনে একসাথে শিকদার বাড়িতে আসে। ড্রয়িং রুমে বসে ছিল শামিমা বেগম আর সানজিদা। সাফায়াত গিয়ে বসলো মায়ের পাশে। সাদমান আসেনি? শারমিন বেগম জবাব দিল, না, কই যেন গেছে উড়নচণ্ডী বাদরটা। রজনী রুমে বসে অপেক্ষা করছিল রুয়াতের জন্য। রুয়াতকে রুমে আসতে দেখে হাতে থাকা সালোয়ার কামিজটা রুয়াতের হাতে দড়িয়ে দিয়ে বলে, একেবারে গোসল সেরে জামাটা পরতে। রুয়াত বিছানায় গা এলিয়ে দিল। শরীর তার ভীষণ ক্লান্ত। রজনী রুয়াতকে টেনে উঠালো, ঠেলে ওয়াশরুমে ঢুকালো। মিনিট 20 পর রুয়াত বের হয়। রজনী রুয়াতের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে মুখে হালকা পাউডার লাগিয়ে দেয়। তারপর মায়ের ফোন দিয়ে বলে রুয়াতকে নিয়ে যেতে। রুয়াত বোনের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে না আমার সাথে? না। আশ্চর্য, যাবে না কেন? কেন যাব না এটা খুব ভালো করেই জানিস। জোর করবি না একদম। আমি চাই না আজকের মতো আনন্দের একটা দিনে অশান্তি হোক।
রুয়াদ কিছু বলতো, কিন্তু সামিরা শিকদার চলে আসায় আর কিছু বলল না। সামিরা শিকদার মেয়েকে নিয়ে চলে গেল। শারমিন বেগম আর সাফায়েতের সাথে কথা বলছে কবির শিকদার। রুয়াদকে শারমিন বেগমের সামনে বসানো হয়। শারমিন শিকদার ব্যাগ থেকে একটি আংটি বের করে সাফায়েতের হাতে ধরিয়ে দিয়ে বলে পরিয়ে দিতে রুয়াতের হাতে। সাফায়েত আংটিটা নিয়ে হাত বাড়ায় রুয়াতের হাতটা হাতে নেওয়ার জন্য। রুয়াত বাড়িয়ে দেয়। সাফায়েত রুয়াতের হাত ধরে অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয়। কেমন একটা অদ্ভুত শিহরণ বেয়ে গেল মেরুদণ্ড বেয়ে। সাফায়েত হাতটা ছাড়তে রুয়াত তড়িৎ গতিতে হাতটা সরিয়ে নিয়ে আসে। কবির শিকদার আর শারমিন বেগম আলোচনা করে 1 সপ্তাহ পরই বিয়ের ডেট ফিক্সড করলো। আজ বৃহস্পতিবার, আগামী শুক্রবারের পরের শুক্রবার বিয়ে। খুব ঘরোয়াভাবে বিয়েটা হবে। রজনী দরজার আড়াল থেকে বোনের বিয়ের ডেট ফিক্সড হওয়া কথা শুনে খুশি হলো। তার জীবনে সুখরা ধরা না দিক, কিন্তু বোনের জীবনে যেন পৃথিবীর সমস্ত সুখরা এসে ধরা দেয়। রাতের আকাশ বরাবরই আমাদের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। আমি সেই সব আকাশের কথা বলছি যেখানে রাতভর তারারা খেলা করে, জানান দেয় তাদের উপস্থিতি। উজ্জ্বল নিয়ে ভরে তোলে আমাদের হৃদয়। একরাশ সৌন্দর্য নিয়ে হাজির হয় রাতের আকাশ আমাদের চোখে। আমরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি, বোঝার চেষ্টা করি সৌন্দর্যের গঠনটা। অতঃপর উদাস মনে ঘুরে বেড়াই তারা থেকে তারাতে। ছাদের ঠিক এক প্রান্তে উদাস ভঙ্গিতে আকাশের পানে তাকিয়ে আছে রজনী। জীবনের সাথে ঘটে যাওয়া না মেলা অঙ্কগুলো পুনরায় মিলাতে চাচ্ছে, কিন্তু না, এই অঙ্কগুলো মিলতে অক্ষম। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতে টুপ করে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। রাত এখনো ফোনে 1টা বাজে। সবাই ঘুমে বিভোর, অথচ রজনীর চোখে ঘুম নেই। 2 বছর হতে চলল, সে কবে শান্তির ঘুম দিয়েছিল মনে পড়ছে না। রজনী চোখের সামনে অশ্রুটুকু মুছে নিল। এবার রুমে ফেরা উচিত। ঘুমের মেডিসিন খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে হবে তো। ঘরে যাওয়ার জন্য পিছন ফিরতে রজনী দেখে রুয়ার ঠিক তার সামনে নির্বিশেষ চেয়ে আছে তার দিকে। রজনী চমকালো না, মৃদু হেসে বলল, কখন এসেছিস? বুঝতেই পারিনি। রুয়াত কয়েক কদম এগিয়ে আসলো রজনীর দিকে। শাসনের সুরে বলল, তোমাকে আমি কি বলেছিলাম আপা? বলেছিলাম না রাতে ছাদে আসতে না? এখন বাজে কয়টা জানো? রুয়াতের শাসন দেখে রজনীর হাসি পেল, কিন্তু ভেতরে দমে রাখলো হাসিটা। একটার মতো কাজ বাজে মনে হয়। ঘুম আসছিল না, সেজন্য একটু তারাদের সাথে গল্প করতে এসেছি। ঘুম কেন আসবে না? আবার মনে করেছো সব, তাই না? রজনী হাসলো, কিন্তু এ হাসির রেখে আনন্দে নেই, আছে একরাশ ছাপা তিক্ততা। রজনী রুয়াতের পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে যেতে যেতে বলে, রুমে গিয়ে ঘুমা, আমাকে নিয়ে অযথা চিন্তা করিস না। রজনী চলে গেল। রুয়াত ততক্ষণে তাকিয়ে রইল রজনীর পানে, যতক্ষণ রজনীকে দেখা যায়। সাফায়েতরা সন্ধ্যা নামার পরপরই চলে গিয়েছে শিকদার বাড়ি থেকে। রুয়াত রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল না। রুমের দরজা খোলা রেখে লাইট বন্ধ করে বিছানায় আধশোয়া হয়েছিল। যেহেতু ছাদে যেতে হলে রুয়াতের রুম ক্রস করে যেতে হয়, রজনী ছাদে যাওয়ার সময় রুয়াত দেখতে পেয়েছিল তার বোন ছাদে যাচ্ছে। সেজন্য শোয়া থেকে উঠে সে ছুটে আসে বোনের পিছন ছাদে। রুয়াত দীর্ঘশ্বাস ফেলল। আকাশে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে বলল, পৃথিবী, তুমি এতটা নিষ্ঠুর কি করে হলে আমার আপার ক্ষেত্রে? সব ভালো মনের মানুষদেরই কেন তুমি এক আকাশ সম কষ্ট দাও? আমার আপার কষ্ট যে আমার সহ্য হয় না। যদি ক্ষমতা থাকতো আমার, ট্রাস্ট মি, আপার জীবনের সব দুঃখ, সব তিক্ততা, গ্লানি চিরতরে মুছে ফেলে পৃথিবীর সমগ্র সুখ আনন্দ একটা র্যাপিং পেপারে মুড়ে নিয়ে আপার সামনে মিলে ধরতাম। আপার ধারে কাছে কোনো দুঃখকে আসতে দিতাম না। পৃথিবী, তুমি বড্ড বোকা, মানুষ চিনতে পারো না। অসৎ খারাপ লোকগুলোকে কি সুখীতে রাখো, আর সৎ ভালো মানুষের অসুখে। তোমারও বিচার করা হওয়া উচিত ভুলকে সুখ দেওয়ার জন্য। রুয়াত পৃথিবীর উপর একরাশ ভাজে অনুভূতি নিয়ে ছাদ থেকে নেমে গেল। সাফায়েত আর সাদমান দাঁড়িয়ে আছে বেলকনিতে। সাফায়েতের দৃষ্টি রাস্তার জ্বলতে থাকা ল্যাম্প পোস্টের আলোতে। সাদমানের হাতে কফির মুখ।
সাদমান গরম দোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে বলে, ব্রো, সামনে বিয়ে তোমার। আবার কবে তোমার সাথে এভাবে রাত জেগে রাতের আকাশের মুগ্ধতা দেখবো জানা নেই। সাফায়েত ঘাড় বেঁকিয়ে তলানো সাদমানের দিকে এমনভাবে ছেলেটা বলছে মনে হয় সে সারাদিন বউ নিয়ে পড়ে থাকবে। হঠাৎ এই কথা বলছিস কেন? কোন কথা? এই যে রাত জাগতে পারবি না। ঠিকই তো বললাম। ভেবে দেখো, তোমার বিয়ে হয়ে গেলে কি আর তুমি বউ রেখে আমার সাথে রাত জাগবে? তখন তাড়াতাড়ি দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়বে, ডেকেও পাওয়া যাবে না তোমায়। সাফায়েত কান টেনে ধরল সাদমানের। হতচ্ছাড়া, তুই সব জানতা নাকি? আমি পুরুষ সেজন্য জানি। তার মানে তুই এটা করবি? বিয়ে করে বউকে রেখে ঘর থেকেও তো মনে হয় বের হবি না, ডেকে টেনেও বের করা যাবে না। সাদমান হাই তুলতে তুলতে বলে, হতেও পারে, কারণ আমি বউ পাগল পুরুষ হব, বউয়ের আঁচল ধরে থাকবো। তা আছে নাকি কেউ? সাদমান একরা শ্বাসস্বরের সহিত বলে, তোমার ওই হ্যান্ডসাম বাইটা এখনো সিঙ্গেল বললে বিশ্বাস করবে? না করার কি আছে? তুই কি হ্যান্ডসাম নাকি? সাদমান চুলগুলো পেছন ঠেলে দিয়ে শার্টের কলার ঠিক করে অবাক হয়ে বলে, আমাকে তোমার হ্যান্ডসাম মনে হয় না? কই না তো। তোমার চোখের সমস্যা আছে ভাই, ডক্টর দেখাও। অকালে ছাত্রছাত্রীদের পড়িয়ে চোখের মাথা খেয়ে ফেলেছ। সত্যি সিঙ্গেল তুই? হ্যাঁ ভাই। প্রেম করার মতো কি মেয়ে তোর কপালে জুটেনি? জুটবে না কেন? আমাকে দেখে মেয়েরা ফিদা হয়ে যায়, তার নমুনা দেখলাম, সেজন্যই সিঙ্গেল। হা হা। ব্যাপারটা সেটা না। তাহলে কি? আসলে মনের মতো মেয়ে পায়নি তোমার ভাইটা এখনো। কেমন মেয়ে চাই তোর? সাদমান আকাশের দিকে তাকালো। ইয়া বড় থালার মতো ছাদের দিকে তাকিয়ে বলল, মেয়েটা হবে শান্তশিষ্ট, নম্রভদ্র, মুখশ্রী জুড়ে থাকবে মায়া। তাকে প্রথম দেখে কিছু একটা ফিল হবে মন গহীন থেকে। সে আশেপাশে থাকলেও অদ্ভুত এক অনুভূতি হবে, ভালো লাগা কাজ করবে। আর তার সাথে প্রথম দেখায় আকাশ পাতাল এক করে বৃষ্টি নামুক। সাফায়েত সাদমানের মাথায় টোকা মারল। রুমে যেতে যেতে বলল, জীবনটা কোনো রূপকথার গল্প না যে সব কল্পনার মতো হবে। তা অবশ্য ঠিক, কিন্তু কল্পনা করতে ক্ষতি কি? হয়তো আমার চাওয়ার মতোই সব হবে। দোয়া করি মনের মতো মানুষের সাথে তোর সাক্ষাৎ খুব শীঘ্রই হোক, আমিন। সাফায়েত হেসে উঠল। সাদমান আজ আর নিজের রুমে গেল না, সাফায়েতের সাথেই ঘুমিয়ে পড়ল। রজনী রুমে এসে ড্রয়ার থেকে ঘুমের মেডিসিনের পাতা থেকে একটা ট্যাবলেট বের করে খেয়ে নেয়। রুমের লাইট বন্ধ করে বালিশে মাথা দিয়ে আরেক বালিশ কানে চেপে ধরে ঘুমানোর চেষ্টা করে। কয়েক চেষ্টা করার পর ঘুমেরা এসে হানা দেয় চোখে। রজনী তলিয়ে যায় ঘুমে। পুরো গগনে সূর্য এরই মধ্যে কোমলতা স্নিগ্ধতা ছেড়ে কর্কশ উষ্ণ হতে শুরু করেছে। নরমের আবহাওয়া শেষ করে গরমের ফুটরা ছাড়ছে। সকাল 9টা বাজে। রোদের তীব্রতা দেখে মনে হচ্ছে এ যেন এক দুপুর। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে কবির শেখদের, সোফায় বসে আছে রুবাইয়াত। রজনী রুমে। কবির শেখদের বাসায় থাকাকালীন খুব প্রয়োজন না হলে রুম থেকে বের হয় না রজনী। এতে কবির শেখদের তেমন কিছু যায় আসে না বলে মনে হয় না। হলে নিশ্চয়ই বড় মেয়েকে রেখে এভাবে খাবার খেতে পারতেন না। খাবার খাওয়ার আগে রুয়াতকে যেভাবে ঢাক দেয় সেভাবে নিশ্চয়ই রজনীকেও ঢাক দিতে। এটা নিয়ে ভীষণ মন খারাপ রুবাইয়াতের। রুয়াত বোনকে ছাড়া খায় না। কবির শেখদের খাওয়ার জন্য ডাকলে রুয়াত এটা ওটা বলে খাওয়ার বিষয়টাকে ঘুরিয়ে ফেলে। কবির শেখদের খাবার খেয়ে হাত মুছে অফিসের ব্যাগ কাঁধে নিয়ে রুয়াতের কপালে চুমু খেয়ে বলে, আসছে, আর বিকেলে রেডি হয়ে থেকো, সাফায়েত নিতে আসবে তোমায়। রুয়াত চট করে বলে ওঠে, কেন? পরক্ষণে জিহ্বায় কামড় দিয়ে বলে, আচ্ছা। কবির শেখদের এদিক ওদিক কিছুক্ষণ তাকিয়ে চলে যায় নিজ কাজে। রুয়াত প্রতিদিন ভার্সিটি যায় না, সপ্তাহে 3 দিন যায়, একদিন পর পর। রুয়াত বসা থেকে উঠে বোনের রুমে চলে যায়। রজনী তখন বিছানায় পা তুলে বসে আছে। রুয়াত রুমে ঢুকতে রজনী বলে ওঠে, আব্বু চলে গেছে?
রুয়াত উপর নিচ মাথা নাড়ে। চলো এখন খেতে, খিদে পেয়েছে নিশ্চয় এতক্ষণে। রজনী বসা থেকে উঠে রুয়াতের সাথে চলে গেল খেতে। সামিরা শিকদার দুই মেয়েকে খাবার বেড়ে দিয়ে নিজেও তাদের সাথে খেয়ে নিল। বিকেল তখন বাজে আনুমানিক 4:15। আকাশের অবস্থা তেমন একটা সুবিধার না, কেমন মেঘলা মেঘলা করছে। রুয়াদ ম্যাজেন্ডা কালারের কুর্তি পরে বিছানায় বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে রজনী আর সামিরা শিকদার। রুয়াদ রজনীকে ছাড়া যাবে না। এদিকে রজনী রুয়াদকে বারবার বুঝাচ্ছে সে যাবে না। বাবার কানে গেলে নিশ্চয়ই ঝামেলা হবে। তার থেকে বড় কথা, ছোট বোন আর বোনের হবু স্বামীর মধ্যে সে গিয়ে কি করবে। কিন্তু রুয়াদ শুনছে না। তার বোন কতটা দিন হলো বাড়ির বাহিরে যায় না, আর যখন সুযোগ পেয়েছে সে নিয়ে যাবে তার বোনকে। সামিরা শিকদার রজনীর দিকে তাকিয়ে বলল, রুয়াতের সাথে যা, তোর বাবার কানে যাবে না। অনেক দিন হলো বাহিরে যাস না, আজ ঘুরে আয়। রজনী বিরোধিতা করলো, না মা, আমি যাব না। ওদের মধ্যে আমি গিয়ে কি করব? এর সে রুমেই থাকি। দেখছিস তো, তুই না গেলেও ও যাবে না, সাফায়াত চলে এলো বলে। রজনী রুয়াতের দিকে তাকালো। রুয়াত হাত জোর করে বলল, প্লিজ আফা, রাজি হয়ে যা। অবশেষে রজনী রাজি হলো। রুয়াত খুশিতে জড়িয়ে ধরল বোনকে। তারপর আলমারি থেকে মিষ্টি কালারের সালোয়ার কামিজ এনে বলে ছটপট রেডি হতে। রজনী সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে গিয়ে পাল্টে আসে। তারপর চুলগুলোকে হাত খোপা করে বলে, চল। রুয়াত তাকালো বোনের দিকে। মুখে কোনো প্রসাধনী নেই, চোখে কোনো কাজল নেই, ঠোঁটে কোনো লিপস্টিক নেই, মুখ জুড়ে শুভ্রতা ছেয়ে আছে। রুয়াত চুমু খেলো বোনের গালে। আমার আফাই বেস্ট। রজনী রুয়াতের মাথায় চুমু খেলো। চল এবার। রুয়াত মাথা নাড়িয়ে রজনীর হাত ধরে বেরিয়ে নিচে আসলো। তারপর সাফায়াতের নাম্বারে কল লাগালো। সাফায়াত সবে ভার্সিটি থেকে বের হয়েছে। রুয়াতের ফোন কল পেয়ে ফোনটা রিসিভ করে বলে, ভার্সিটি কেবল শেষ হলো, ওয়েট করুন, আমি আসছি। কেটে দিল সাফায়াত ফোন। পার্কিং থেকে গাড়িটা নিয়ে রুয়াতদের বাসার দিকে চলে গেল। রুয়াত আর রজনী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাফায়াত চলে আসলো মিনিট 20 মধ্যে। গাড়ির জানালা দিয়ে দেখলো রুয়াতের পাশে রুয়াতের মা ব্যতীত ও আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাফায়াত গাড়ি থেকে বের হয়ে সালাম দিল সামিরা শিকদারকে। সামিরা শিকদার বলল, সাবধানে যাবে সাফায়াত, মেয়ে দুটোকে নিয়ে, আবার সাবধানে নিয়ে দিয়ে যাবে। সাফায়াত বুঝলো এটা তাহলে তার সেই বড় মেয়ে, যার সম্বন্ধে কিছু কথা সে শুনেছে। চিন্তা করবেন না আন্টি, যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই দিয়ে যাব। সামিরা শিকদার মুচকি হেসে দু মেয়েকে ইশারা করলো গাড়িতে গিয়ে বসতে। রুয়াত রজনীর হাত ধরে পেছনের সিটে বসলো। রজনী রুয়াতকে বলল সামনে গিয়ে বসতে, কিন্তু রুয়াত শুনল না। সাফায়াত ব্রু কুচকালো রুয়াতকে পেছনে বসতে দেখে। বলতেও পারছে না সামনে এসে বসতে। সামনে কেউ না বসলে তাকে ড্রাইভার মনে হবে। সাফায়াত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতে ফোন বেজে ওঠে। সাদমান কল করেছে। সাফায়াত ব্লুটুথ কানে দিল। তুই কই? তুমি ব্রো? গাড়িতে কি করো? তোর মাথা করছি গাদা, কিসের জন্য ফোন দিয়েছিস বল? আজ না ভাবিকে নিয়ে বেরোনোর কথা তোমার? হ্যাঁ, তো যাচ্ছ না কেন? কে বললো আমি যাচ্ছি না? মানে তোর ভাবিকে নিয়েই বেরিয়েছি। ও শিট, আমাকে না নিয়েই চলে গেলে? লোকেশন সেন্ড করো, কামিং। রমনায় চলে আয় ভাই। সাফায়াত ফোন কেটে দিল। লুকিং গ্লাসে তাকাতেই দেখলো রুয়াত বোনের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে, আর রজনীর দৃষ্টি বাহিরে থাকা প্রকৃতির দিকে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।